মৌলি প্রশান্তকে টাকা দিতে গেলেই সব সত্যিটা জেনে বাণী সবটা মোবাইলে রেকর্ড করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অন্তরা বাণীকে ফোন করে আর বলে, বৌদি আমি তো বাড়িতে একা আছি, সেজন্য না তোমাকে ফোন করলাম গল্প করার জন্য। তখন বাণী বলে, একা আছো মানে? তখন অন্তরা বলে, হ্যাঁ, সবাই না বাবাকে নিয়ে ডক্টরের কাছে গেছে, তাই এখানে বাড়িতে আছে মৌলি দিদিমণি আর ওই ঠাম্মি, তাই আর কি। তখনই বাণী একটা প্ল্যান করে নেয় অন্তরার সঙ্গে আর বলে, আমি যেরকম যেরকম ভাবে বলবো তোমাকে না ঠিক ওরকম ওরকম ভাবেই করতে হবে। এই বলে দুজন প্ল্যান করে সেখান থেকে বাণী ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে অন্তরা মৌলিকে এসে বলে, আমি না একটু বাইরে যাচ্ছি। তখন নয়নতারা বলে, ঠিক আছে যাও। তখন মৌলি বলে, সেটা আবার ঘটা করে আমাকে জানানোর কি আছে? তখন অন্তরা বলে, না না, জানিয়ে গেলাম, না হতেও তো পারে। তখন মৌলি বলে, এখন কি আমি খুশিতে নাচবো নাকি? তখন অন্তরা বলে, তোমার যা নাচ তা দেখে তো আমার যে কি মনে হয়েছে। তখন মৌলি প্রচন্ড রেগে যায়। তখন মৌলি বলে, তোমার কাছে কি আমি নাচ শিখবো নাকি? তখন অন্তরা বলে, শিখতেই পারো, আমি তো এই বাড়িতে আছি। তারপরে মৌলি রেগে অন্তরা গলা চেপে ধরে। তখন অন্তরাও মৌলির চুল ধরে আর বলে, শোনো, তুমি একটা স্টুপিড গার্ল। তারপরে নয়নতারা ছাড়িয়ে দিয়ে বলে, যাও যাও, বাইরে যাও, ঘুরে এসো। তারপরে অন্তরা বাইরে যাওয়ার নাটক করে লুকিয়ে পড়ে। ওইদিকে নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই, একটা সারপ্রাইজ আছে, একজন আসছে। ওইদিকে অন্তরা বাণীকে ফোন করে আর বলে, বৌদি তুমি চলে এসো, আমি প্ল্যান মাফিক বাইরে যাওয়ার নাটক করে ভিতরে রয়ে গেছে, আর তোমারও না ভিতরে আসার ব্যবস্থা করে দিয়েছি, তুমি চলে এসো। কেউ একটা আসবে মনে হচ্ছে। তারপরে দেখা যাবে বাণীকে ভিতরে আনে অন্তরা আর বলে, এবার যাব। ঠিক তখনই প্রশান্ত ভিতরে যায়। ওইদিকে বাণী বলে, কি ব্যাপার, এই ছেলেটা এখানে কি করছে? তখন অন্তরা বলে, জানি না তো। তখন বাণী বলে, এই ছেলেটার জন্যই তো আমার প্ল্যানটা পুরা ভেস্তে গিয়েছিল। তারপরে দেখা যাবে মৌলি বসে আছে। তখনই প্রশান্ত সেখানে গিয়ে মৌলিকে বলে, ম্যাডাম। তখন মৌলি প্রশান্তকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তখন নয়নতারা বলে, দিদি ভাই, আমি ওকে আসতে বলেছি, আমি না ওকে ডেকে এনেছি। তখন মৌলি ভয় পেয়ে যায়। তারপরে নয়নতারা বলে, ভয় পেও না দিদি ভাই, আমি তো জানি সবটা তোমার চালাকি ছিল, আর তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ, তার জন্যই তো আমি ওকে ডেকে আনলাম। কত টাকা দিয়ে ওকে ঠিক করেছিলে বলো তো? এবার বলো, আমাকে সবটা বলো। তখন মৌলি মনে মনে বলে, এখন আমি কি করব? ঠাম্মির কাছে সব ধরা পড়ে গেল। তারপরে নয়নতারা বলে, শোনো, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, তুমি যে স্কুলে পড়ছো না, সেই স্কুলের আমি প্রফেসর ছিলাম আগেই, তাই আমার কাছে লুকোনো এত সহজ নয়। ওইদিকে দেখা যাবে বাণী অন্তরাকে বলে, উপরে উঠবো কি করে? তখন অন্তরা বলে, এই তো, এই যে কাপড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তখন বাণী বলে, যদি পড়ে যাই তাহলে তো মাথা ফেটে যাবে। তারপরে বাণী অনেক কষ্টে উপরে ওঠে। আর ওইদিকে অন্তরাও তারপরে উঠে যায়। তারপরে লুকিয়ে লুকিয়ে ওরা সব কথা শোনার চেষ্টা করে। এদিকে নয়নতারা প্রশান্তকে সবটা জিজ্ঞাসা করলে প্রশান্ত কথা লুকোনোর চেষ্টা করে। তখন নয়নতারা বলে, শোনো, আমার সঙ্গে না এরকম চালাকি করা একদম উচিত হবে না। তারপরে মৌলি প্রশান্তকে টাকা দেয় আর বলে, শোনো, আমার চোখের সামনে তোমাকে আমি আর দেখতে চাই না। ওইদিকে বাণী সবটা দেখতে পায়। তখন প্রশান্তকে বলে, শোনো, আমার চোখের সামনে আর আসবে না। যে টাকা ডিল হয়েছিল সেই টাকাটা পেয়ে গেছো, এবার চলে যাও। তারপরে প্রশান্ত সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে অন্তরা আর বাণী দাঁড়িয়ে আছে চুপি চুপি। তখন মৌলি ভয় পেয়ে যায় আর নয়নতারা বলে, কি দিদি ভাই, তোমাকে তো আমি বলেছিলাম যে আমার উপর একদম চালাকি করবে না। আমি যে সবটা জেনে গেছি, তোমাকে তো সেটা মানতে হবে তাই না? তুমি আমার কাছে সবটা লুকোলে কেন? যে অনিরুদ্ধকে তুমি এত ভালোবাসতে, তাকে ছেড়ে ওই ভিকির মতো একটা ছেলেকে কেন তুমি বিয়ে করতে রাজি হলে বলো তো? কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে বাণী ডাকাত রানী যা যা বলেছে সব কথা সত্যি, আর তুমি সবটা জেনেও কেন চুপ করে আছো আমি তো সেটা বুঝতে পারছি না। তখন মৌলি বলে, গ্র্যান্ড মমি, আমি না ভুল করেছি। তখনই নয়নতারা বলে, কেন করেছো সেটা তো জিজ্ঞাসা করছি। বাণী বাণী ডাকাত রানী কিন্তু ঠিক কথা বলেছে, ওই ছেলেটা মোটেও সুবিধার নয়, কিন্তু ওই ছেলেটাকে তুমি কেন বিয়ে করতে রাজি হলে? তখন মৌলি বলে, কি করব, দাদু আমাকে এরকম ভাবে চাপ দিচ্ছিল না বিয়ের জন্য, যে আমি রাজি না হয়ে কোনো উপায় পাইনি। আমি তো একটা প্ল্যান করেছিলাম, আমি তো ভিকিকে এমনি তো বিয়ে করতাম না। তখনই নয়নতারা বলে, তাহলে তাহলে কি প্ল্যান? তখন মৌলি বলে, শোনো, আমি দাদুর হাত থেকে বাঁচার জন্যই ভিকির সঙ্গে প্ল্যান করেছিলাম এই বিয়ের অ্যাক্টিং করব। তারপরে 2-3 মাসের মধ্যে এমনিতেও আমি আমার ড্যাডকে সবটা জানিয়ে দিতাম। তখন তো আমার সঙ্গে কিছুতেই এই ভিকির বিয়ে হতো না। তখন না আমি বিয়ে থেকে বেঁচে যেতাম। তখন নয়নতারা বলে, তার মানে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না, তাই তো দিদি ভাই? তখন মৌলি বলে, হ্যাঁ, জানো তো, সম্পত্তি থেকে আমাকে দাদু বলেছিল সরিয়ে দেবে, সেই জন্যই তো আমি ওই বাণী কাছে কিছুতেই হারবো না। আর তাছাড়া ওই বাণী এসে না আমার বিয়েটা ভেঙে দিয়ে, আরো এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়ে আরো বেশি সুবিধা করে দিয়েছে। ও যা মেয়ে, ও আমার নিশ্চয়ই বিয়েটা ভাঙার চেষ্টা করবে।
তখন বাণীর জন্য বিয়েটা ভাঙলে সবার কাছে আমি সিম্পিতে করতে পারতাম যে অনিরুদ্ধকে ও কেড়ে নিয়েছে, আর এইদিকে আমার এই বিয়েটাও ও ভেঙে দিয়েছে। একদম পারফেক্ট হতো। বাণী উচিত শিক্ষা পেত। আমি তো সেই প্ল্যানটাই করেছি গ্র্যান্ড মমি। আমি বাণীকে কিছুতেই শান্তি পেতে দেব না। তারপরেই অনিরুদ্ধর কাছাকাছি যাব আমি। আর অনিরুদ্ধকে পাওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তখন নয়নতারা বলে পারফেক্ট। কিন্তু দিদি ভাই, আমি না এটাই বুঝতে পারছি না। তুমি এত কিছু করলে কি করে? তখনই দেখা যাবে নয়নতারা মনে মনে বলে 35%। আমি তো ওই ভিকি কেন কাউকে এক কানা করিও দেব না এই সম্পত্তি থেকে। এই সম্পত্তি আগে হাতিয়ে নেই, তারপরে না সব ঠিকঠাক হবে। তখনই বাণী সেখানে আসে। এসে হাততালি দিতে থাকে আর বলে বাহ, দারুণ প্ল্যান। তখনই বাণীকে দেখেই নয়নতারা আর মৌলি দুজনে ভয় পেয়ে যায়। তখন বাণী বলে কিন্তু মৌলি দিদিমণি, আমি তো তোমাদের সব প্ল্যান শুনে ফেললাম, এবার কি হবে? তখন মৌলি বলে বাণী, তুমি এখানে কি করছো? তখন নয়নতারা বলে বাণী, তুমি এখানে কেন এসেছো? তখন বাণী বলে আমি আমি তো এখন সব জানতে পারলাম যে ভিকি ছেলেটা যে খারাপ, সেটার সঙ্গে আপনিও জড়িত আছেন। আর আপনারা দুজন প্ল্যান করে এই রায়বাড়িকে ঠকানোর চেষ্টা করছেন। কি ঠাম্মি, আপনিও তো এসবের সঙ্গে আছেন? তখন নয়নতারা বলে কি মিষ্টি করে কি যে বলছো না তুমি। শোনো বাণী, এসব কথা না তুমি কান দিও না। তখন বাণী বলে এখন যদি আমি মুখোশটা সবার সামনে খুলে দেই? তখন মৌলি বলে মুখোশ খুলে দেবে? শোনো, তুমি আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছো, তোমার কথা কে বিশ্বাস করবে? তখন অন্তরা বলে আমি সাক্ষী দেব। তখনই মৌলি হাসতে থাকে আর বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার এই পর্যন্ত অনেক ক্ষতি করেছো। যে অনিরুদ্ধকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি, সে অনিরুদ্ধকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তোমাকে তো এবার আমি কিছুতেই ছাড়বো না। শোনো বাণী, অনিরুদ্ধকে আমি এতটাই ভালোবাসি না যে তার জন্য তোমাকেও আমি মেরে ফেলতে পারি। বুঝতে পেরেছো? তখন বাণী তাকিয়ে থাকে। ওইদিকে অন্তরা অবাক হয়ে যায়। তারপরে বাণী বলে তাই নাকি মৌলি দিদি? সেটা তো আমি জানি, কিন্তু আপনি কি ভেবেছেন আমাকে মেরে ফেললেও কি মিস্টার চ্যাটার্জি আপনাকে ভালোবাসবে? কোনোদিনও না। অল্প কদিনের মধ্যে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার পরিচয় হয়েছিল, কিন্তু মিস্টার চ্যাটার্জি কিন্তু আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারেনি, সেটাই বুঝতে পারছি। আর মিস্টার চ্যাটার্জি না আমার মাম্মামের বাবা। তখন মৌলি বলে হ্যাঁ, সেটাই তো। আমি দরকার হলে তোমার মেয়েকেও মেরে ফেলবো। তখনই মৌলি রেগে যায়, বলে কি এত বড় সাহস, আমার মেয়েকে আপনি মেরে ফেলবেন? আমার মেয়ের গায়ে একটা ফুলের টোকা দিলেও না ছাড়বো না। তখন মৌলি বলে হ্যাঁ মেরে ফেলবো, তোমার মেয়েকে আমি মেরে ফেলবো। ওইদিকে নয়নতারা মনে মনে বলে এই মেয়েটা কিছুতেই নিজেকে সামলাতে পারে না। ওইদিকে মৌলি গলা চেপে ধরে বাণীর। তখন বাণী একটা ফুলের টপ নিয়ে মৌলিকে মারতে যায়। তখন মৌলি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেই বাণী বলে ছাড়বো না, আমার মাম্মামের দিকে কেউ তাকালে তার চোখ দুটো আমি উঠে ফেলবো। তখনই অন্তরা বলে বৌদি, এটা সরাও। তখন ফুলের টপটা অন্তরা সরিয়ে দেয়। ঠিক তখনই মৌলি এসে বন্দুক নিয়ে হাজির হয় আর বলে বাণী, আজকে তো আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? আমি অনিরুদ্ধকে খুব ভালোবাসি, তোমার জন্য। আমি অনিরুদ্ধকে পাইনি, আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে তুমি আমার জীবনে আসার পর থেকে। তোমার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি, সবকিছু। এখন অনিরুদ্ধ আমার জীবনে নেই। আর তুমি কি ভেবেছো তোমাকে আমি অনিরুদ্ধ জীবনে থাকতে দেব? কিছুতেই না। আজকে তোমাকে আমি শেষ করে দেব। শেষ করে দিয়ে তারপরে আমি অনিরুদ্ধকে পাবো। বুঝতে পেরেছো? তখন বাণী বলে মৌলি দিদিমণি, বন্দুকটা সরিয়ে ফেলুন। মাথা গরম করবেন না, মাথা গরম করবেন না। কারণ মিস্টার চ্যাটার্জি সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে। আপনি প্লিজ এরকম করবেন না, আপনি কিন্তু ওনাকে পাবেন না। তখন মৌলি বলে না পেলেও আজকে তোমাকেও আমি অনিরুদ্ধকে পেতে দেব না, কিছুতেই না। তখনই এই বলেই বাণীর দিকে এগোতে থাকে মৌলি আর বলে তোমাকে আমি শেষ করে দেব। আজকে সব কিছুর প্রতিশোধ নেব, সব কিছুর। তুমি এতদিন পর্যন্ত আমার থেকে যা যা কেড়ে নিয়েছো না, সবকিছু আজকে তোমার কাছ থেকে আমি সুদে আসলে বুঝে নেব। এই বলে বাণীর কাছে গেলেই তখনই বাণী বন্দুকটা হাতে নিয়ে নিজের হাতে নিয়ে নেয় আর বলে কি মৌলি দিদিমণি, এবার এবার কি করবেন? তখনই মৌলি পিছন দিক পিছাতে থাকে আর বলে বাণী না, আমার দিকে একদম বন্দুক তাক করবে না। তখনই বাণী বলে আপনাকে আমি ছাড়বো না। আপনি কি বলেছিলেন? আমার মামামের ক্ষতি করবেন, তাই তো? আমার মাম্মামের দিকে তাকালেও না চোখ দুটো আমি উপড়ে ফেলবো। আমার মাম্মামের ক্ষতি করা তো দূরে থাক, আপনাকে এত বড় সাহস দিয়েছে কে? কে দিয়েছে যে আপনি আমার মামামের ক্ষতি করার কথা বলছেন? ঠিক তখনই নয়নতারা সেখানে আসে আর এসে বলে এই মেয়েটা বন্দুক কোথায় পেলো? মানে থামো। তখন পিনাক্ষীকে ফোন করতে থাকে আর বলে পিনাক্ষী এখনো কেন আসছে না? তখনই সেখানে পিনাক্ষী আর ঈশানী চলে আসে। তখন পিনাক্ষী বলে বাণী, বন্দুকটা নামাও। তুমি বন্দুক কোথায় পেলে? নামাও বাণী। তখন বাণী বন্দুকটা কিছুতে নামায় না। ওইদিকে ঈশানী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে বাণী, এসব তুমি কি করছো? কি করছো বাণী? তো বন্ধুরা,
কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।